আজকের ক্লাসে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন সলভ করব। তো উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো কালেক্ট করছি। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে একটি বেলুনে 2.5 মিটার কিউব গ্যাস ভর্তি করা হয়েছে। তারপর চাপের মান হচ্ছে 1.75 ATM। বেলুনের গ্যাসের আয়তন তার প্রসারণ ক্ষমতার 5/7 অংশ। তাপমাত্রা স্থির থাকলে কত উচ্চতায় বেলুনটি ফেটে যাবে? এ মানে শুরুতে বেলুনটা, এটা হচ্ছে আমাদের বেলুন, এর আয়তন হচ্ছে 5/7 ইন্টু ভি। আর এখানে বলা হয়েছে তাপ বেলুনটা হলো কত কত উচ্চতায় গেলে বেলুনটা ফেটে যাবে। তার মানে বেলুনটা যদি মনে করো এতটুকু যায়, এই সর্বোচ্চ মনে করো ভি পরিমাণ আয়তন যদি হয় বেলুনটা, তারপর যদি ফেটে যায়, আর উচ্চতা এটা যদি এক্স উচ্চতা হয়, এই এক্স এর মান হলো বের করতে হবে। এখন এখানে P1 এর মান আমরা লিখতে পারি 1.75 ATM, আর এটা হচ্ছে আমাদের V1, আর এটা হচ্ছে V2। তাহলে আমরা ফর্মুলা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এখানে আমরা P1 এর মান V1 এর মান বসাতে পারবো, V2 এর মানও বসাতে পারবো। এখন P2 এর মান কি বসাবো? তো আমরা P2 ইকুয়াল লিখতে পারবো এই 1.75। এখানে বলা হয়েছে প্রতি মিটার উচ্চতায় 0.5 মিলিমিটার পারদচাপ করে হ্রাস পায়। তার মানে 0.5 গুণন এক্স। এখন এটা তো মিলিমিটার এককে আছে, আর এটা হচ্ছে এটিএম এককে আছে। তাহলে এটাকে এটিএম এককে নেওয়ার জন্য 760 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুটাই এটিএম এককে হয়ে যাবে। এখন এই ফর্মুলাতে যদি আমরা মানগুলো বসাই, এখন এটা এখানে দুই পাশ থেকে ভি কাটা যাবে। আর এখন এটা যদি সমাধান করি তাহলে আমাদের এক্স এর মান আসবে 760 মিটার। এটা মিটার এককে হবে, কারণ প্রশ্নে বলাই আছে প্রতি মিটার এককে। তাহলে উত্তর হবে 760 মিটার। তারপর এই প্রশ্নে বলা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 745 মিলিমিটার পারদচাপে একটি আংশিক পানি ভর্তি ইউডিওমিটার টিউবের মধ্যে একটি হাইড্রোজেন গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। যদি ইউডিওমিটার টিউবে সংগৃহীত হাইড্রোজেন গ্যাসের আয়তন 47 মিলিলিটার হয়, তবে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করো। তার মানে এই প্রশ্নে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। আর এখানে জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, জলীয় বাষ্পের চাপ হলো এই সমীকরণের মাধ্যমে বের করতে হবে। আর এই সমীকরণের এখানে এক্স এর মান হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস এককে বসাইতে হবে। এর মানে এখানে এক্স এর মান এই যে 27 ডিগ্রি সেলসিয়াস বলা আছে, এটা হলো বসাইতে হবে। আচ্ছা, এখান থেকে আগে আমরা জলীয় বাষ্পের চাপটা বের করি, এটা আমাদের প্রশ্ন সলভ করতে কাজে লাগবে। এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এখানে আমাদের জলীয় বাষ্পের চাপ পি একুয়াস 20.13 মিলিমিটার। তো এখন এখানে বলা আছে একটা টিউবের মধ্যে পানিও আছে, হাইড্রোজেন গ্যাসও আছে। আর এই চাপটা হচ্ছে পানি হাইড্রোজেন গ্যাস দুইটা মিলে চাপ, মানে সামগ্রিক চাপ। হাইড্রোজেন আর পানি মিলে চাপ হচ্ছে এটা, মানে জলীয় বাষ্প, হাইড্রোজেন আর জলীয় বাষ্প। তো এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা। তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাসের যদি মোল সংখ্যা বের করতে চাই, চাপও লাগবে হলো হাইড্রোজেন গ্যাসের। তাহলে আমরা যদি হাইড্রোজেন গ্যাসের চাপ বের করতে চাই, এই মোট চাপ থেকে জলীয় বাষ্পের চাপ যদি বাদ দেই, তাহলে হাইড্রোজেন গ্যাসের চাপ পাওয়া যাবে। তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাসের চাপ হবে, এখন এটাকে যদি আমরা 760 দিয়ে ভাগ করি, তাহলে আমরা অ্যাটমসফিয়ার এটিএম এককে চাপের মান পাবো। তাহলে এটা ক্যালকুলেটারে সলভ করলে 0.949 মানে 95 লিখতে পারবো আমরা। তাহলে এখন আমরা ফর্মুলা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে এন ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। তো এখানে হাইড্রোজেনের চাপের মান হবে 0.95। তারপর হাইড্রোজেনের আয়তন দেওয়া আছে 47 মিলিলিটার। এখন আমরা যদি আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে বসাই, তাহলে আয়তনের মান লিটারে বসাতে হবে। এখন এটাকে লিটারে কনভার্ট করার জন্য 10⁻³ দিয়ে গুণন করতে হবে। আর এখানে আর এর মান হবে 0.0821। আর তাপমাত্রা হবে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে কনভার্ট করলে হবে 300 কেলভিন। এখন এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 0.001812। তাহলে আমাদের
সি নাম্বারটা সঠিক উত্তর। তো এই প্রশ্নে বলা হয়েছে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে 0.5 ATM, 1 ATM ও 2 ATM সবগুলো চাপেই গ্যাসটির আয়তন ও তাপমাত্রা কমার সাথে সাথে সরলরৈখিকভাবে কমে। কত তাপমাত্রায় সরলরেখাগুলো 3টি চাপেই একই বিন্দুতে মিলিত হবে? তার মানে কোন তাপমাত্রায় এই 3টা সরলরেখা একই বিন্দুতে মিলিত হবে সেই তাপমাত্রা নির্ণয় করতে হবে। তো আমরা ফর্মুলা জানি। তো এই গ্রাফের ক্ষেত্রে এই 3টা যদি আলাদা আলাদা সরলরেখা আমরা আঁকি, এই সরলরেখাটা হচ্ছে এই বিন্দুতে মিলিত হচ্ছে। আর এই বিন্দুতে হচ্ছে V এর মান হচ্ছে 0। এখন আয়তন যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, এখন এই -273°C যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 0 কেলভিন আসে। এর মানে 0 কেলভিনে গ্যাসগুলোর আয়তন হলো 0 হবে। আর আয়তন 0 হলেই 3টা আলাদা আলাদা সরলরেখা একটা বিন্দুতে আসে মিলিত হচ্ছে। এর মানে 0 কেলভিন তাপমাত্রায় 3টা চাপের ক্ষেত্রেই একই বিন্দুতে মিলিত হবে। তারপর এই প্রশ্নে বলা হয়েছে একটি কোল্ড স্টোরেজের ভিতরের তাপমাত্রা 4°C। তারপর কোল্ড স্টোরেজে রাখা একটি অগ্নি নির্বাপক যন্ত্রের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ 100 কিলোপ্যাসকেল আর কোল্ড স্টোরেজের বাইরের সিলিন্ডারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপ হচ্ছে 1.1045 ATM চাপ। তাহলে কোল্ড স্টোরেজের ভিতরে ও বাইরে তাপমাত্রার তফাৎ কত হবে? এর মানে যখন ভিতরে থাকে, ভিতরে যদি আমরা T1 ধরি, T1 হবে 4°C, তার মানে 273 + 4, তাহলে হয় 277 কেলভিন। তারপর ভিতরের চাপ P1, P1 এর মান হবে 100 কিলোপ্যাসকেল, মানে 100 × 10⁻³ প্যাসকেল। এখন তাপমাত্রা বাহিরে কত এটা বের করতে হবে। তাহলে বাহিরের তাপমাত্রা যদি T2 হয়, T2 হলো বের করতে হবে। আর আমাদের ভিতরের বাহিরের চাপ P2 এর মান দেওয়া আছে। P2 এর মান হচ্ছে 1.1045 ATM। এখন এটাকে যদি আমরা প্যাসকেলে কনভার্ট করতে চাই তাহলে ATM কে 10, 13, 25 এত প্যাসকেল দিয়ে গুণন করলে এটা প্যাসকেলে কনভার্ট হবে। এখন আমরা ফর্মুলা জানি, P1/T1 = P2/T2। এখান থেকে আমরা T2 এর মান বের করব। তাহলে T2 এর মান হবে T1 P2 আর নিচে হচ্ছে P1। তাহলে এখানে মানগুলো যদি বসাই তাহলে এখান থেকে T2 এর মান আসে 310 কেলভিন। এখন প্রশ্নে তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে। এখন পার্থক্য বের করার জন্য T2 থেকে T1 বাদ দিতে হবে। তাহলে 310 - 277, তাহলে এটা উত্তর আসে 33 কেলভিন, অথবা পার্থক্যর ক্ষেত্রে এটা 33°C। এটা 33°C লেখা যাবে, কারণ তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কেলভিন স্কেলের পার্থক্য আর সেলসিয়াস স্কেলের পার্থক্য এই দুটা সমান হয়। তাহলে উত্তর হবে 33°C। এই প্রশ্নে বলা হয়েছে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ 4 গুণ বৃদ্ধি করলে ঘনত্বের কি পরিবর্তন হবে? তো আমরা ফর্মুলা জানি, D = PM/R, PM/RT। এখন এখান থেকে লেখা যায় D = P। এখন বলা হয়েছে 4 গুণ বৃদ্ধি করা, মানে কোনো গ্যাসের চাপ হলো 4 গুণ বৃদ্ধি করা হয়। 4 গুণ বৃদ্ধি বলতে আগে P ছিল, 4 গুণ আরো বৃদ্ধি করা হলো, তাহলে 4P যোগ করা হলো, তাহলে হবে 5P। এখন চাপ যদি 5P হয়, ঘনত্ব হলো 5D হবে, মানে চাপ 5 গুণ করলে ঘনত্ব 5 গুণ হবে। তাহলে D এর মান, এটা যদি 5 গুণ করা হয়, ঘনত্ব 5 গুণ হবে। তাহলে ঘনত্ব বাড়লো কতটুকু? আগে ঘনত্ব ছিল 1D যদি হয়, তাহলে পরে হলো 5D। এর মানে 5 - 1, তার মানে 4 গুণ বৃদ্ধি পাইছে, তার মানে ইনক্রিজ 4 টাইম। আর এত ক্যালকুলেশন করা লাগে না, এটা হলো যেহেতু সমানুপাতিক সম্পর্ক দুইটা, এর মানে চাপ যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে ঘনমাত্রাও 4 গুণ বৃদ্ধি পাবে। তো বি নাম্বার অপশনটা ঠিক হবে আমাদের।
তারপর এই প্রশ্নে বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 760 মিলিমিটার চাপে অক্সিজেন গ্যাসের ঘনত্ব 1.43 গ্রাম পার লিটার। তারপর 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 720 মিলিমিটার চাপে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত হবে? তার মানে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমরা T1 ইকুয়াল লিখতে পারি 273 কেলভিন। তারপর এটা হচ্ছে আমাদের P1 এর মান, আর এটা হচ্ছে ঘনত্ব D1 এর মান, আর এটা আমাদের T2 এর মান হয় 296 কেলভিন, আর এটা হচ্ছে আমাদের চাপ P2 এর মান। তাহলে ঘনত্ব D2 এর মান কত হবে? তো আমরা ফর্মুলা জানি D ইকুয়াল টু PM/RT। তো এখান থেকে আমরা লিখতে পারি, এখানে মানগুলো যদি মানগুলা বসাইলে আমাদের D2 ঘনমাত্রা D2 এর মান আসবে 1.249। তো এটাকে আমরা 1.25 লিখতে পারি, তাহলে এটা 2 নম্বর অপশন 1.25 গ্রাম পার লিটার। তারপর এই প্রশ্নে বলা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস ও 750 মিলিমিটার পারদ চাপে 80 মিলিলিটার গ্যাস পানির উপরিতল হতে সংগ্রহীত হয়। যদি এসটিপিতে শুষ্ক অবস্থায় সমপরিমাণ গ্যাসের আয়তন 72 মিলিলিটার হয়, তাহলে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ কত হবে? এর মানে এটা যদি পানির উপরিতল হয়, এই পানির উপরিতল হতে 80 মিলিলিটার গ্যাস হলো সংগ্রহ করা হয়েছে। এখন পানির উপরিতল থেকে যদি গ্যাস সংগ্রহ করা হয়, এই যে উপরিতলে চাপ দেওয়া আছে 750, এই চাপের মানটা শুধু গ্যাসের চাপের মান না, কারণ এখানে এই 750 মিলিলিটার এখানে হলো গ্যাস আর জলীয় বাষ্প দুটোই আছে। তাহলে এই চাপটা হবে গ্যাস আর জলীয় বাষ্প দুটোর হলো সমষ্টি। তাহলে এই যে 750 মিলিলিটার পারদ চাপ, এটা শুধু গ্যাসের চাপ না, এটা হচ্ছে গ্যাসের চাপ, এর পাশাপাশি জলীয় বাষ্পের চাপ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1 ইকুয়াল টু 273 যোগ 17, তাহলে 290 কেলভিন। আর এখানে হলো আমাদের আয়তন দেওয়া আছে V1 এর মান হবে 80 ml। তারপর এখানে আমাদের এটা হচ্ছে V2, আর T2 এখানে এসটিপি বলা হয়েছে, তাহলে T2 এর মান হবে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। আর এখন এখানে প্রশ্ন বলা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ কত হবে? তার মানে এই জলীয় বাষ্পের চাপ জানতে চাইছে। এখন জলীয় বাষ্পের চাপ আমরা যদি P aqueous ধরি, এই P aqueous এটার মান কত হবে? তো এখন আমরা ফর্মুলা লিখি। আমাদের P1 এর মান, মানে গ্যাসের উপরিতল থেকে যে গ্যাস সংগ্রহ করা হয়েছে, এই গ্যাসের উপরিতলে চাপ হচ্ছে 750, P1 এর মান হচ্ছে 750, তারপর V1 80 মিলিলিটার, আর T1 এর মান হচ্ছে 290। এরপর আমাদের P2 হচ্ছে গ্যাসের আয়তন, তাহলে P2 হচ্ছে গ্যাসের চাপ, তাহলে আমরা P2টা বের করব। আর V2 এর মান 72 দেওয়া আছে প্রশ্নে, আর T2 এর মান হচ্ছে 293, মানে 273। T2 এর মান 273। তো এখান থেকে আমরা P2 এর মান 726.6। এই P2 এটা হচ্ছে গ্যাসের চাপ। এখন প্রশ্নে জলীয় বাষ্পের চাপের কথা জানতে চাইছে। এখন আমরা এই টোটাল চাপ থেকে যদি গ্যাসের চাপটা বাদ দিই, তাহলে জলীয় বাষ্পের চাপ বের করতে পারবো। তাহলে 750 থেকে আমরা যদি 726.6 এটা বাদ দেই, তাহলে আমাদের উত্তর আসবে 23.41 মিলিমিটার পারদ চাপ। আর এটাই হচ্ছে আমাদের জলীয় বাষ্পের চাপ। তো প্রশ্নে জলীয় বাষ্পের চাপ, বাষ্পচাপ চাইছে, তাহলে উত্তরটা হবে ডি নাম্বার। তারপর এই প্রশ্নে একটি পরীক্ষা কক্ষের মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তারপর বলা হয়েছে কত কিলোগ্রাম বায়ু কক্ষটিতে বিদ্যমান, আর এখানে দেওয়া আছে বায়ুর আণবিক ভর 29। তাহলে আমরা এখান থেকে আগে আয়তনটা বের করি। আয়তন হবে 20 × 10 × 5, তাহলে আমাদের 100 মিটার কিউব।
মানে 1000 মিটার কিউব, আয়তন হয় 1000 মিটার কিউব। তারপর তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা 30 যোগ 273, তার মানে 303 কেলভিন। আর আণবিক ভর m এর মান দেওয়া আছে 29। এখন আমাদের জানতে চাইছে কত কত কিলোগ্রাম বায়ু কক্ষটিতে বিদ্যমান। এখন আমরা জানি PV ইকুয়াল টু nRT, n ইকুয়াল আমরা W/m, RT এটা লিখতে পারি। আর প্রশ্নে হলো চাপের মান বলা নাই, আমরা চাপের মান যেহেতু বলা নাই আমরা P ইকুয়াল টু 1 atm ধরে নেই। আর এই 1 atm সমান আমরা লিখতে পারি 10, 13, 25 প্যাসকেল। তাহলে এখানে আমরা যদি মানগুলা বসাই, চাপের মান 10, 13, 25 প্যাসকেল, তারপর আয়তনের মান 1000 মিটার কিউব, আর আমরা W এর মান বের করতে হবে, আর M এর মান দেওয়া আছে 29। এখন M এর মান 29, এটার একক হচ্ছে গ্রাম পার মোল। এখন প্রশ্নে হলো কিলোগ্রাম এককে চাইছে, তাহলে এই গ্রাম পার মোলকে কিলোগ্রাম পার মোলে কনভার্ট করতে হবে। কিলোগ্রামে কনভার্ট করার জন্য 10⁻³ দিয়ে গুণন করতে হবে। তারপর আর এর মান হচ্ছে, এখানে আমরা সবগুলো SI ইউনিটে নিছি, তাহলে আর এর মান হলো SI এককে হবে, তাহলে 8.314 হবে। আর তাপমাত্রার মান হচ্ছে 303 কেলভিন। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এখানে থেকে আমরা W এর মান পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে A নাম্বার। তারপর অজানা একটি গ্যাস সিলিন্ডারের গ্যাসকে শনাক্ত করতে একটি নমুনা সংগ্রহ করা হলো। তো নমুনাতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, তারপর 736 মিলিমিটার পারদ চাপ, তারপর ঘনত্ব দেওয়া আছে। তাহলে পরমাণুটা নির্ণয় করতে হবে যে কোনটা। তো গ্যাস হলো শনাক্ত করতে হবে। তো গ্যাস শনাক্ত করার জন্য এখানে আমরা ডাটাগুলো, তাপমাত্রা দেওয়া আছে, তারপর চাপ দেওয়া আছে, আর ঘনমাত্রা দেওয়া আছে। তো আমরা ফর্মুলা জানি। তাহলে এখান থেকে M এর মান আসে 131.3। তার মানে এখানে দেওয়া আছে জেননের ভর 131.3 আসে। তাহলে গ্যাসটি হচ্ছে আমাদের জেনন। এই নাম্বার অপশনটা ঠিক। তারপর এই প্রশ্নে বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে নিজের কোন গ্যাসের মোলার আয়তন সব থেকে বেশি। এখন মোলার আয়তন সব গ্যাসের ক্ষেত্রে একই রকম হয়। STPতে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, আর SATPতে মোলার আয়তন হচ্ছে 24.789। তাহলে এটা অপশন হবে কোনোটাই নয়, কারণ সবগুলো গ্যাসের মোলার আয়তন সমান। এই প্রশ্নে বলা হয়েছে অ্যামোনিয়া এর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া উৎপাদন করা হয়। বাংলাদেশের প্রতি বছর ইউরিয়া চাহিদা 15 টন হলে প্রদত্ত চাহিদা মোতাবেক ইউরিয়া 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 180 atm চাপে তৈরি করতে কত টন অ্যামোনিয়া লাগবে। তো এখানে অ্যামোনিয়ার পরিমাণ বের করতে হবে। তো আমরা আগে বিক্রিয়াটা লিখি। তো এখানে আমরা অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে আমাদের ইউরিয়া তৈরি হবে, আর এর সাথে পানি উৎপন্ন হবে। এখানে আমাদের ইউরিয়ার হলো আণবিক ভর যদি বের করি, আণবিক ভর হবে আমাদের 60। তাহলে এখানে ইউরিয়ার হলো পরিমাণ দেওয়া আছে, ইউরিয়ার হলো W ইকুয়াল টু 15 টন। 15 টনকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, তাহলে 10⁻6 দিয়ে গুণন করতে হবে, তাহলে গ্রামে কনভার্ট হবে। এখান থেকে ইউরিয়ার মোল সংখ্যা যদি আমরা বের করি, N ইউরিয়া যদি প্রকাশ করি, তাহলে ইউরিয়ার মোল সংখ্যা হবে W/M, তার মানে 15 ইন্টু 10⁻6, আর M এর মান হবে 60। তো এখন এখানে তাপমাত্রা দেওয়া আছে 750 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা হবে আমাদের 750 যোগ 273।
মাত্রা হয় 1023 কেলভিন। তারপর আমাদের পি এর মান 180 এটিএম। আর আমরা এই বিক্রিয়া থেকে লিখতে পারি, বিক্রিয়াটা যদি সমতা করি তাহলে এখানে আমাদের 2 মোল অ্যামোনিয়া লাগবে। তাহলে আমরা লিখতে পারবো 2 মোল অ্যামোনিয়া ইকুইভ্যালেন্ট টু 1 মোল ইউরিয়া। এখন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলা ব্যবহার করে ইউরিয়ার আয়তন বের করতে পারবো। এখন ইউরিয়ার আয়তন যদি বের করি, এখানে আমাদের চাপের মান হবে 180 এটিএম, ভি এর মান বের করতে হবে, আর এর মান এখানে এটিএম আছে, আর তাহলে ভি এর মান যদি লিটারে বের করতে চাই তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে যে আর এর মান সেটা বসাতে হবে, তাহলে 0.0821 এটা বসবে। আর তাপমাত্রার মান 1023। তাহলে এখান থেকে আমরা ভি এর মান পাবো 1.1166 ইন্টু 10⁵ লিটার। এখন এখান থেকে আমরা দেখছিলাম যে 2 মোল অ্যামোনিয়া ইকুইভ্যালেন্ট টু 1 মোল ইউরিয়া। এর মানে ইউরিয়ার আয়তন যদি এটা হয় তাহলে এই আয়তনকে যদি আমরা 2 দিয়ে গুণন করি তাহলে অ্যামোনিয়ার আয়তন পাবো। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণন করি, তাহলে আমরা অ্যামোনিয়ার আয়তন বের হয় 2.33 ইন্টু 10⁵। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এই প্রশ্নে বলা হয়েছে সিলিন্ডার এ ও বি এর সর্বোচ্চ সহনীয় চাপ যথাক্রমে 1500 এটিএম ও 500 এটিএম এবং আয়তন যথাক্রমে 400 লিটার ও 500 লিটার। এখন উভয় সিলিন্ডারের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও উভয় সিলিন্ডারে 4 কেজি হাইড্রোজেন গ্যাস আছে। এখন উভয় সিলিন্ডারের অভ্যন্তরীণ চাপ কত হবে? তাহলে আমরা 1 নম্বর যদি সমাধান করি, তাহলে আমাদের এই সিলিন্ডারের অভ্যন্তরীণ চাপ হয় 1231.5। তো একইভাবে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে বি সিলিন্ডারের অভ্যন্তরীণ চাপ হবে 985.2। এখন 2 নম্বর প্রশ্নে বলছে কোন সিলিন্ডার ব্যবহার করা বেশি উপযোগী ও নিরাপদ। এখন এখানে 2টা সিলিন্ডার আছে, একটা সর্বোচ্চ হলো 1500 এটিএম চাপ সহ্য করতে পারে, আর একটা হলো 500 এটিএম চাপ সহ্য করতে পারে। তো যেই সিলিন্ডারটা বেশি চাপ সহ্য করতে পারে সেই সিলিন্ডারটা ব্যবহার করে সবথেকে বেশি নিরাপদ হবে। তাহলে আমাদের এ সিলিন্ডার হবে উত্তর, কারণ এই সিলিন্ডারের বেশি চাপ সহ্য করতে পারে। তারপর এই প্রশ্নে বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ক্যালোরিমিটারের বিক্রিয়া প্রকোষ্ঠে 25 এটিএম চাপে অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ। তারপর 0.1 গ্রাম জ্বালানি দহন করলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস করে পারে। তারপর 0.5 গ্রাম জ্বালানি নিয়ে দহন করলে বিক্রিয়া সম্পন্ন করা হলে প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে? এর মানে একটা এরকম প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠের মধ্যে প্রথমে কিছু অক্সিজেন ছিল, এখন অক্সিজেন হলো দহন হয়েছে। তো প্রথমে হলো এই 0.5 গ্রাম যদি অক্সিজেন দহন হয় তাহলে চাপের কিছু পরিবর্তন হবে। তো প্রথমে আমাদের তাপমাত্রা T1 এর মান 25 যোগ 298, তাহলে 298 হয়। আর প্রশ্নে বলা হয়েছে 0.1 গ্রাম জ্বালানি দহনের ফলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। তার মানে 0.1 গ্রাম দহনের ফলে তাপমাত্রা বাড়ে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0.5 গ্রাম যদি দহন হয় তাহলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তো ঐকিক নিয়মে এটা বের করলাম। তাহলে আমরা এখান থেকে T2 এর মান লিখতে পারি, তাপমাত্রা বৃদ্ধি হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে আমাদের এটা আসে। আর এখানে P1 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে P1 এর মান 25 এটিএম। তাহলে আমরা লিখতে পারি P1/T1 ইকুয়াল টু P2/T2। আর এখান থেকে আমাদের P2 এর মান বের করতে হবে, তাহলে আমরা P2 ইকুয়াল টু লিখতে পারবো। তো এখানে যদি আমরা সব মানগুলা বসাই তাহলে এখান থেকে আমরা P2 এর মান পাবো 25.838 এত এটিএম।
তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর এই প্রশ্নে বলা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্বেল সহ গ্যাসের আয়তন 120 ডেসিমিটার কিউব, চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে আয়তন 71.5 ডেসিমিটার কিউব হয়। তাহলে মার্বেলের আয়তন কত? তার মানে এখানে আমাদের T1 হচ্ছে 300 কেলভিন। তারপর প্রথমে হলো মার্বেল সহ গ্যাসের আয়তন, তার মানে এই আয়তনটা হচ্ছে মার্বেল সহ। তাহলে আমরা যদি গ্যাসের আয়তন বের করতে চাই তাহলে গ্যাসের আয়তন হবে এই মার্বেল সহ আয়তন থেকে মার্বেলের আয়তন বাদ দিতে হবে। এখন মার্বেলের আয়তন যদি আমরা এক্স ধরি, মার্বেলের আয়তনকে যদি আমরা এক্স ধরি, তাহলে টোটাল আয়তন থেকে মার্বেলের আয়তন বাদ দিলে গ্যাসের আয়তন পাওয়া যাবে। তাহলে এটা আমরা V1, এটা হচ্ছে আমাদের V1। তারপরে এখানে বলা হয়েছে চাপ দ্বিগুণ করে, তার মানে প্রথমে P1, এটা যদি P1 ইকুয়াল যদি P হয় তাহলে আমাদের P2 ইকুয়াল টু 2P হবে, কারণ চাপ দ্বিগুণ করার কথা বলা হয়েছে। তারপর তাপমাত্রা বাড়িয়ে 300 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, তাহলে আমাদের T2 হবে 273 যোগ 300, তার মানে 303 কেলভিন। আর এখান থেকে আমরা আয়তন হলো, তাহলে আমরা V2 লিখতে পারবো একইভাবে, V2 একইভাবে লিখতে পারবো 71.5 মাইনাস এক্স, কারণ এটা হচ্ছে এই আয়তনটা হচ্ছে মার্বেল সহ আয়তন। তাহলে মার্বেলের আয়তন যদি এক্স বাদ দেই তাহলে গ্যাসের আয়তন পাওয়া যাবে। তাহলে আমরা এখন ফর্মুলা জানি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এখানে দুই পাশ থেকে পি কাটা যাবে, তাহলে এখান থেকে এটা সমাধান করলে আমাদের এক্স এর মান আসবে 12.22 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের মার্বেলের আয়তন। তারপর এই প্রশ্ন বলছে একটি পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 18.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে। তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস করা হলে কিছু পরিমাণ গ্যাস বেরিয়ে যেয়ে পাত্রের ভিতরে চাপ অপরিবর্তিত থাকে। বেরিয়ে যাওয়া গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যদি মোল সংখ্যা N1 হয়, আমাদের N1 এর মান হবে 18.5, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, তাহলে এটা আসে 0.42 মোল। তাহলে এখন আমরা ফর্মুলা জানি PV ইকুয়াল টু nRT। তো এখানে বলা হয়েছে চাপ অপরিবর্তিত থাকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো তাপমাত্রা শুরুতে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে T1। তাহলে এটা T1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 300 কেলভিন, আর এটা হচ্ছে T2, আমরা T2 সমান লিখতে পারবো 310 কেলভিন। তাহলে এখন আমরা এখান থেকে N1 T1 ইকুয়াল টু N2 T2, এখানে যদি মান বসাই তাহলে আমরা N2 এর মান পাবো। N2 এর মান আসে 0.4067 মোল। এখন তাহলে কতটুকু বাইরে বের হয়ে যায়, তাহলে আমাদের ডেল N এর মান বের করতে হবে। তাহলে N2 থেকে যদি N1 বাদ দেই, না N1 থেকে N2 বাদ দিতে হবে, তাহলে আমাদের 0.42 থেকে 0.4067 এটা যদি বাদ দেই তাহলে আমরা মোল সংখ্যা পাবো 0.1356 মোল। এর মানে এতটুকু মোল হলো বের হয়ে যাবে। তারপর এই প্রশ্নে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইড একটি সাধারণ অপদ্রব্য। নিচের বিক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন সালফাইড অপসারণ করা হয়। তো এই বিক্রিয়াটা দেওয়া আছে। তাহলে একটি সাধারণ প্রক্রিয়ায় যদি 290 কেলভিন তাপমাত্রায় তারপর 0.98 ATM চাপে 10 লিটার হাইড্রোজেন সালফাইড অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে, তবে উৎপন্ন উপজাত সালফারের ভর নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা যে ডাটাগুলো আছে ডাটাগুলো এক এক করে লিখি। চাপের মান দেওয়া আছে 0.95 ATM, তারপর তাপমাত্রা দেওয়া আছে 290 কেলভিন, আর এখানে আয়তন দেওয়া আছে 10 লিটার। তাহলে এখান থেকে এগুলো সব হলো হাইড্রোজেন সালফাইডের দেওয়া আছে, এগুলো সব হাইড্রোজেন সালফাইডের দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে PV ইকুয়াল টু, তো
এখানে আমাদের চাপ জানা আছে, আয়তন জানা আছে, তাপমাত্রা জানা আছে। তো এখান থেকে আমরা হাইড্রোজেন সালফাইডের মোল সংখ্যা বের করি। তাহলে NaOH2S, তাহলে আমাদের P এর মান হবে 0.95 ATM, তারপর আয়তন হবে 10 লিটার, আর R এর মান হবে 0.0821, কারণ চাপ হলো ATM এককে আর আয়তন হলো লিটার এককে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে R এর মান লিখতে হবে। তাহলে 0.0821। তারপর তাপমাত্রা 290 কেলভিন। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে হাইড্রোজেন সালফাইডের মোল সংখ্যা আছে 0.399। এখন এখানে দেখো 2 মোল হাইড্রোজেন সালফাইড থেকে 3 মোল সালফার তৈরি হচ্ছে। তার মানে এই সালফারের আণবিক ভর হবে 3 × 32, এর মানে 96। তাহলে এখানে আমাদের মূলত জানতে চাইছে সালফারের ভর। তাহলে আমরা আমাদের 2 মোল হাইড্রোজেন সালফাইড থেকে উৎপন্ন হয় 96 গ্রাম সালফার। আমরা বিক্রিয়া থেকে লিখতে পারি। তাহলে 1 মোল থেকে উৎপন্ন হয়, আর 1 মোল থেকে উৎপন্ন হয় 96/2। তাহলে আমাদের 0.399 মোল থেকে 0.399 মোল হাইড্রোজেন সালফাইড থেকে সালফার উৎপন্ন হয় 96 × 0.399/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে বের হয় 19.152 এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম সালফার। তাহলে সালফারের ভর হচ্ছে এটা আমাদের অ্যান্সার। তারপর একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস পাত্র থেকে বেরিয়ে গেল, তবে গ্যাসের চাপ অপরিবর্তিত ছিল। বেরিয়ে যাওয়া গ্যাসের ভর কত হবে? তাহলে আমাদের এই 18.5 এটা হচ্ছে আমাদের W1, তো এটা হচ্ছে T1 কে আমরা তাহলে কেলভিনে কনভার্ট করলে 300 কেলভিন, আর এটা হচ্ছে T2 এর মান হচ্ছে 305 কেলভিন। তাহলে এখন আমরা PV = nRT, মানে N = W/m RT। তো এখানে আমরা W1 T1 = W2 T2 এটা লিখতে পারবো, কারণ বলা হয়েছে চাপ আর আয়তন অপরিবর্তিত। তাহলে এখানে আমরা W1 এর মান 18.5, তারপর T1 এর মান 300 কেলভিন, তারপর W2 এর মান আমরা বের করতে হবে, মানে গ্যাস বেরিয়ে যাওয়ার পর কতটুকু থাকে, এটা হচ্ছে W2 এর মান। তারপর T2 এর মান হচ্ছে 305 কেলভিন। এখন এটা ক্যালকুলেশন করলে W2 এর মান আসে 18.196 এত গ্রাম। তার মানে বেরিয়ে যাওয়ার পর এতটুকু অবশিষ্ট আছে। তাহলে কতটুকু বেরিয়ে যায়? ΔW পরিমাণ বেরিয়ে যায়। তাহলে আমরা দুইটা বিয়োগ যদি করি 18.5 থেকে 18.196 এটা যদি বিয়োগ করি, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া গ্যাসের ভর বের করতে পারবো। তাহলে এটা আমাদের বের হবে 0.304 গ্রাম। এটা আমাদের অ্যান্সার। এই প্রশ্নে বলছে অ্যালভিওলি নামক ছোট থলি থেকে অক্সিজেন রক্তে ব্যাপিত হয়। অ্যালভিওলির গড় ব্যাসার্ধ 5 × 10⁻³ সেন্টিমিটার এবং এর ভিতরে বাতাসে অক্সিজেনের পরিমাণ 14%। যদি অ্যালভিওলির ভিতরে চাপ 1 atm হয় ও শরীরের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়, তবে একটি অ্যালভিওলির থলির ভিতরে অক্সিজেনের অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে তাপমাত্রাটা কেলভিনে কনভার্ট করি। তো এটা ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করা যায়, অথবা আমরা ফর্মুলা যেটা জানি C/5 = F-32/9 = K/5। তো এই সূত্র ব্যবহার করেও ফারেনহাইট থেকে কেলভিনে কনভার্ট করা যাবে, তো অথবা ক্যালকুলেটর দিয়েও কনভার্ট করা যাবে। তো আমরা যদি
98.6, এটাকে কেলভিনে নেই, তাহলে তাপমাত্রা আসবে, আমাদের তাপমাত্রা আসবে 310 কেলভিন। এখন আমরা ফর্মুলা যেটা জানি, PV = nRT। এখানে চাপের মান 1 atm দেওয়া আছে, তো আমরা SI এককে রাখার জন্য 1 atm কে 10, 13, 25 প্যাসকেল লিখতে পারবো। তারপর আয়তনের মান, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা 4/3 পাই r³ এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। আর এখানে r এর মান হচ্ছে 5 × 10⁻³ সেন্টিমিটার, তো এটাকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে, আর এটার কিউব হবে। তারপর আমরা n এর মান বের করব, তারপর r এর মান হচ্ছে 8.314, আর তাপমাত্রার মান হচ্ছে 310 কেলভিন। এখন এখান থেকে আমরা n এর মান পাবো, অক্সিজেনের মোল সংখ্যা 2.058 × 10⁻11 মোল। এখন আমাদের জানতে চাইছে অক্সিজেন অণুর সংখ্যা, তো আমরা জানি মোল সংখ্যা = অণুর সংখ্যা / অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা লিখতে পারবো, মানে অণুর সংখ্যা লিখতে পারবো মোল সংখ্যা গুণন অ্যাভোগাড্রো নাম্বার। আর এখানে প্রশ্নে বলা হয়েছে যদি 14% থাকে, 14% অক্সিজেন থাকে, এই তো 14%-এর কথা বলা আছে, তাহলে এখানে যতগুলা অণুর সংখ্যা বের হবে এই 14% হবে অক্সিজেন অণুর সংখ্যা, কারণ প্রশ্নে 14% বলা আছে। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তা অণুর সংখ্যা পাবো 1.73 × 10⁻12 এত টি। এটা তাহলে আমাদের উত্তর। তো এরপর 2 নাম্বার টাইপের প্রথম প্রশ্ন। তো এখানে 3টা গ্যাস দেওয়া আছে, 3টি গ্যাস আর্গন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আলাদা সমান আয়তনের 3টি পাত্রে 10 atm চাপে রাখা আছে। একই রকম ছিদ্র দিয়ে গ্যাসগুলো খালি হওয়ার সময় যথাক্রমে টি আর্গন, টি নাইট্রোজেন এবং টি হাইড্রোজেন হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে জানি, ব্যাপন সূত্র থেকে পাই R সমানুপাতিক 1/√m। m হচ্ছে গ্যাসের আণবিক ভর, তারপর এটা সমানুপাতিক 1/t। এখন ব্যাপন হার সময়ের ব্যস্ত অনুপাতিক, কারণ কোনো গ্যাসের যদি ব্যাপন হার বেশি হয় এর মানে সেই গ্যাসটা দ্রুত ছড়ায় যেতে পারবে, আর যদি দ্রুত ছড়াইতে পারে তার মানে গ্যাসটার কম সময় লাগবে ছড়াইতে, সময় যদি কম লাগে টি এর মানও কম হবে, এর মানে আর যদি বেশি হয় টি হলো কম হবে। তা আর এখান থেকে আমরা লিখতে পারবো √m সমানুপাতিক টি। এখন প্রশ্নে বলা আছে আর্গন, নাইট্রোজেন, হাইড্রোজেন এই তিনটার আমরা আণবিক ভর তাহলে লিখি। আর্গনের হচ্ছে 36, নাইট্রোজেনের 28 আর হাইড্রোজেনের হচ্ছে 2। তো এখানে এই তিনটার সম্পর্ক বের করতে হবে, ব্যাপন সময়ের সম্পর্ক। তাহলে আমাদের যার আণবিক ভর বেশি হবে তার টি এর মানও বেশি হবে। এখানে আর্গনের আণবিক ভর হলো সবথেকে বেশি, তাহলে আর্গনের এটা বেশি হবে। তারপর নাইট্রোজেনেরটা কম, নাইট্রোজেনটা মাঝামাঝি, আর সবথেকে কম হচ্ছে হাইড্রোজেন। তো এই নাম্বার অপশনটা সঠিক। তারপর এই প্রশ্নে বলছে একই চাপে ও তাপমাত্রায় কোনো পাত্রের একই ছিদ্রপথে A ও B নামক দুটি গ্যাসের নিঃসরণ হার যথাক্রমে 0.3 এবং 0.2। B গ্যাসের ঘনত্ব 14 হলে A গ্যাসের ঘনত্ব কত হবে? আচ্ছা, তো আমরা সূত্র জানি R সমানুপাতিক 1/d 1/√d গ্রাহামের ব্যাপন সূত্র হতে। তাহলে আমরা লিখতে পারবো RA/RB = dB/dA, এটার বর্গমূল। এখন এই রুটটা যদি সমীকরণে এই পাশে নেই তাহলে আমরা স্কোয়ার লিখতে পারবো। এখন আর এর মান হচ্ছে 0.3, তারপর আর বি এর মান হচ্ছে 0.2, এটার স্কোয়ার হবে। আর আমাদের এখানে বি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, বি গ্যাসের ঘনত্ব হচ্ছে 14 আর এ গ্যাসের ঘনত্ব হচ্ছে বের করতে হবে আমাদের। তাহলে আমরা এখান থেকে এ গ্যাসের ঘনত্ব লিখতে পারবো 6.22। তাহলে আমাদের সি নাম্বারটা উত্তর 6.22। তারপর এই প্রশ্নে দুইটা চেম্বার আছে,
আর এই চেম্বারটা নল দিয়ে সংযোগ করা আছে। এটা এ গ্যাস, এটা বি গ্যাস। তো এখন অপশনগুলোতে বলছে এ গ্যাসের আণবিক ভর 82, তারপর বি গ্যাসের আণবিক ভর 72.84, তারপর বি গ্যাসের ব্যাপন হার এ গ্যাসের থেকে বেশি। আচ্ছা, এখন আমরা ফর্মুলা জানি P=W/m/RT। এখন এখানে পি এর মান 760 মিলিমিটার পাওয়ার চাপ, তাহলে আমরা এটিএম এককে যদি রাখি তাহলে 1 এটিএম হবে। তারপর আয়তনের মান লিটার এককে রাখলে 0.3 লিটার। তারপর ডাব্লুর মান এখানে দেওয়া আছে 1 গ্রাম। আর আমরা এম এর মান বের করব, এখানে আণবিক ভরের মান দেওয়া নাই, আণবিক ভরের মানই বের করতে বলছে। তারপর আর এর মান হবে 0.0821, কারণ এটা অ্যাটমসফিয়ার, এটা লিটার এককে নেওয়া হয়েছে। তারপর তাপমাত্রা হবে 27 ডিগ্রি সেলসিয়াস, এর মানে 300 কেলভিন। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখান থেকে এম এর মান আসে 82 গ্রাম পার মোল। তাহলে এ নাম্বার অপশনটা আমাদের ঠিক আছে। তারপর একইভাবে আমরা যদি বি গ্যাসের আণবিক ভর বের করি, তাহলে বি গ্যাসের আণবিক ভর এটা বের হবে 72.84। তো এই একই ফর্মুলা ব্যবহার করে বি গ্যাসেরও আণবিক ভর বের করা যাবে। এখন 3 নম্বর অপশনটা দেখি। 3 নম্বর অপশনে বলা হয়েছে বি এর ব্যাপন হার এর চেয়ে বেশি। এখন যেই গ্যাসের আণবিক ভর কম হবে সেই গ্যাসের ব্যাপন হার বেশি হবে, কারণ আমরা জানি আর সমানুপাতিক √m। তার মানে এম হলো এম কম হলে ব্যাপন হার বেশি হবে। তাহলে এখানে আমাদের বি গ্যাসের আণবিক ভর হলো কম আছে, তার মানে বি গ্যাসের ব্যাপন হার বেশি হবে। তার মানে 3 নম্বর অপশনটাও সঠিক। তাহলে এখানে 1, 2, 3 তিনটা অপশনে ঠিক হচ্ছে। তারপর এখানে বলা হয়েছে 500 মিলিলিটার আয়তনের একটি অজানা গ্যাস ক্ষুদ্র ছিদ্র দিয়ে নিঃসৃত হয়ে 320 সেকেন্ড সময় লাগে। একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের ক্লোরিন নিঃসৃত হতে 240 সেকেন্ড সময় লাগে। তাহলে অজানা গ্যাসের আণবিক ভর কত হবে? এখন এটা অজানা গ্যাসের আণবিক ভর আমরা যদি m1 ধরি, আর এটা হচ্ছে অজানা গ্যাসের সময় t1, আর এটা t2 যদি হয়, আর ক্লোরিন গ্যাসের ভর m2 হবে 35.5, মানে 35.5 গুণন 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো R1/R2 ইকুয়াল T2/T1। তো এটা ইকুয়াল লিখতে পারবো m2/m1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, আমরা T2 এর মান T1 এর মান যদি বসাই তাহলে 240, 320, আর এই রুট ওভারটা এই পাশে আনলে স্কোয়ার হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। আর m2 এর মান 35.5 গুণন 2, আর m1 এর মান আমরা বের করব। তো এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে m1 এর মান বের হয় 126.22। তাহলে পি নাম্বার অপশন 126.22, এটা সঠিক। তারপর এই প্রশ্ন বলা আছে একটি নির্দিষ্ট আয়তনের কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হতে 65 সেকেন্ড সময় লাগে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড এর একটি একই মিশ্রণের নিঃসরিত হতে 58 সেকেন্ড সময় লাগে। এর মানে এটা প্রথমে একটা মিশ্রণ, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ, এটা নিঃসরিত হতে সময় লাগে 65 সেকেন্ড। এটা আমরা T1 ধরি। এরপর একই আয়তনের আরেকটা মিশ্রণ, এটার আয়তন যদি V হয়, এটার আয়তনও V হবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, এটার হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণের নিঃসরিত হতে সময় লাগে 58 সেকেন্ড। এখন জানতে চাইছে কার্বন মনোক্সাইডের শতাংশ কত। এখন কার্বন মনোক্সাইড যদি আমরা ধরি X% আছে, এর মানে এই মিশ্রণে X% আছে কার্বন মনোক্সাইড, আর 100 - X এত পার্সেন্ট আছে কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা এখানে আমাদের T1 এর মান আছে, T2 এর মান আছে, আর কার্বন ডাইঅক্সাইড এখানে আমরা m1 এর মান লিখতে পারবো 44, এটা আমাদের জানা মান।
কিন্তু এখানে আমরা M2 এর মান জানি না। M2 এর মান কত হবে? এখন আমরা ফর্মুলা জানি M2/M1 গ্রাহামের ব্যাপন সূত্র থেকে লিখতে পারবো এটা T1/T2 এটার স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মানগুলা বসাই তাহলে আমরা M2 এর মান পাবো 35.03। এখন এখানে এই M2 হচ্ছে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড দুইটার হলো আণবিক ভরের যোগফল। এর মানে এই x% কার্বন মনোক্সাইডের আণবিক ভর আর 100 - x% কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে আমরা এখানে M2 কে এভাবে লিখতে পারবো M2 ইকুয়াল কার্বন মনোক্সাইড এর কার্বন মনোক্সাইডের আণবিক ভর হচ্ছে 28। তাহলে মানে 28 গুণন x% মানে x/100 আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। এটা হচ্ছে 100 - x%। এর মানে 100 - x / 100। এর মানে এটা ইকুয়াল আমরা এখন 35.03 লিখতে পারবো। এখন এই ইকুয়েশনটা যদি সমাধান করি তাহলে আমরা এখান থেকে x এর মান পাবো 56.036 আর এটাই হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইডের শতকরা পরিমাণ। তারপর এই প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ইথানল ও মিথানলের বাষ্পচাপ যথাক্রমে 6 কিলোপ্যাসকেল 11.8 কিলোপ্যাসকেল। ওই তাপমাত্রায় 40 গ্রাম মিথানল ও 60 গ্রাম ইথানল নিয়ে একটি আদর্শ দ্রবণ তৈরি করা হলে দ্রবণটির মোট বাষ্পচাপ কত হবে? তো আমরা একটা ফর্মুলা জানি P total N total equal to P1 N1 প্লাস P2 N2। তাহলে এখান থেকে আমরা মোট বাষ্পচাপ বের করতে পারবো মানে P total বের করতে পারবো। এখান থেকে আমরা প্রথমে N1 বের করি মানে প্রথমে ইথানলের যদি আমরা N1 ধরি আর মিথানল যদি N2 ধরি তাহলে আমাদের N1 হবে। ইথানলের আণবিক ভর হচ্ছে 60 মানে ইথানলের পরিমাণ দেওয়া আছে 60 দেওয়া আছে এখানে আর ইথানলের আণবিক ভর হচ্ছে 46। তাহলে এখান থেকে আমরা মূল সংখ্যা পাবো। আর N2 হচ্ছে আমাদের মিথানলের পরিমাণ দেওয়া আছে 40 গ্রাম তাহলে 40 আর মিথানলের আণবিক ভর হচ্ছে 32। তাহলে আমরা এখানে লিখতে পারবো P total N total হচ্ছে এই দুটো যোগফল এর মানে 60/46 যোগ 40/32। এখন এটার সমান আমরা লিখতে পারবো P1। এখানে আমরা এটা হচ্ছে আমাদের P1 ইথানল যদি N1 ধরি তাহলে ইথানলের বাষ্পচাপ P1 হবে আর মিথানল P2 হবে। তাহলে আমরা P1 6 কিলোপ্যাসকেল এর সাথে N1 এর মান 60/46 আর আমাদের P2 এর মান হচ্ছে 11.8 এর সাথে গুণন হবে N2 হচ্ছে 40/32। এখন এটা যদি সমাধান করি ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করি তাহলে আমাদের P total মোট বাষ্পচাপ এর মান হবে 8.84। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 8.84। তারপরে এই প্রশ্ন বলছে 1.5 মল টলুইন ও 3.5 মল বেনজিন মিশ্রিত করে একটি মিশ্রণ তৈরি করা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই বিশুদ্ধ বেনজিন ও টলুইনের বাষ্পচাপ যথাক্রমে 40.55 কিলোপ্যাসকেল ও 20.24 কিলোপ্যাসকেল। তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে? তো আমরা মোট চাপ লিখতে পারবো মোট চাপ মানে P total এটাও সমান আমরা লিখতে পারবো এটা হচ্ছে আমরা যদি P1 হয় আর এটা আমাদের যদি P2 হয় আর প্রথম গ্যাসের যদি মোল ভগ্নাংশ x1 ধরি আর দ্বিতীয় গ্যাসের মোল ভগ্নাংশ x2 ধরি তাহলে আমরা P1 x1 প্লাস P2 x2 এর মানে প্রত্যেকটা গ্যাসের নিজ নিজ মোল সংখ্যা দিয়ে গুণন করে তারপর যদি যোগ করি তাহলে মোট চাপ আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা প্রথমে এখানে প্রথম গ্যাসের মোল ভগ্নাংশ যদি বের করি তাহলে নিচে হবে টোটাল মোল সংখ্যা N1 প্লাস N2 আর উপরে হবে
যে গ্যাস সেই গ্যাসের মোল সংখ্যা, এর মানে N1। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 1.5 ডিভাইডেড বাই 5। আর দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে মোল ভগ্নাংশ লিখতে পারবো N2 হবে উপরে আর নিচে N টোটাল N1 প্লাস N2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3.5 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে আমরা পি টোটাল সমান লিখতে পারবো 1 নাম্বার গ্যাসের বাষ্পচাপ 40.55 আর 1 নাম্বার গ্যাসের মোল ভগ্নাংশ 1.5 ডিভাইডেড বাই 5। আর 2 নাম্বার গ্যাসের বাষ্পচাপ দেওয়া আছে 20.24 আর এই গ্যাসের মোল ভগ্নাংশ হচ্ছে 3.5 ডিভাইডেড বাই 5। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে মোট চাপ পাবো 34.46। তাহলে সি নাম্বার অপশনটা 34.46 এটা সঠিক। তারপর এই প্রশ্ন বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.5 ATM চাপের 800 সেন্টিমিটার কিউব এ গ্যাসকে এবং 780 মিলিমিটার পারদচাপের 1.2 লিটার বি গ্যাসকে 10 লিটার একটি পাত্রে স্থানান্তর করলে ওই তাপমাত্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ কত হবে। এর মানে আমরা এটা তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের 298 কেলভিন, এটা চাপের মান দেওয়া আছে, এটা আমাদের P1, তারপর এটা আমাদের V1, তারপর এটা আমাদের P2 আর এটা আমাদের V2। আর এটা হচ্ছে 10 লিটার পাত্রে নেওয়া হয়, তার মানে এটা আয়তন, এটা যদি V হয় তাহলে চাপ কত হবে। তো আগে তাহলে আমরা ফর্মুলা জানি PV ইকুয়াল টু P1 V1। তো এটা হচ্ছে P1 V1 প্লাস P2 V2। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা চাপের মান বের করি, তাহলে আমরা P আসবে P1 প্লাস V1 প্লাস P2 V2 আর নিচে হচ্ছে স্থানান্তরণ করা নতুন পাত্রের আয়তন। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই P1 এর মান 2.5 ATM, তারপর V1 এর মান আমরা এখানে V1 এর মান সেন্টিমিটার এককে আছে, এটাকে যদি আমরা লিটারে নিই তাহলে হবে 0.8। তারপর P2 এর মান হবে 780, এটাকে আমরা ATM এককে যদি নেই তাহলে 780, এটাকে 760 দ্বারা ভাগ করতে হবে। তারপর চাপের মান, আয়তনের মান এখানে 1.2 লিটার দেওয়া আছে, তাহলে 1.2 লিটার হবে। আর নতুন পাত্রের আয়তন 10 লিটার, তাহলে এটা 10 লিটার হবে। তাহলে এখান থেকে আমরা মোট চাপ P এর মান বের করতে পারবো। এটা আমাদের বের হয় তাহলে 0.323 ATM। এবার এখানে এটা তো বের হলো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ। এখন জানতে চাইছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ কত হবে। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বের করতে যাই, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি এটা P প্রাইম হয় তাহলে আমরা লিখতে পারবো P প্রাইম বাই P ইকুয়াল টু T প্রাইম ডিভাইডেড বাই T। এখানে আমরা P প্রাইম মানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ বের করব, আর আমরা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান পাইছি 0.323। তারপর এখানে তাপমাত্রা T প্রাইমের মান 273 যোগ 60 আর T এর মান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 কেলভিন। তাহলে এটা যদি আমরা সমাধান করি তো এখান থেকে আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান পাবো 0.36 ATM। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই প্রশ্নে বলছে 1 ATM চাপে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে 16 গ্রাম মিথেন, 14 গ্রাম নাইট্রোজেন ও 14 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। কোন গ্যাসের আংশিক চাপ সর্বনিম্ন হবে। তো আংশিক চাপ বের করার জন্য প্রত্যেকটা গ্যাসের আগে মোল সংখ্যা বের করতে হবে। তো মোল সংখ্যা আমরা যদি মিথেনের মোল সংখ্যা বের করি, এটা হবে মিথেনের পরিমাণ দেওয়া আছে 14 গ্রাম মানে 16 গ্রাম, আর মিথেনের আণবিক ভর হচ্ছে 16, তাহলে 16/16 এটা হবে 1 মোল। তারপর নাইট্রোজেনের আণবিক মোল সংখ্যা হবে, নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে 14 আর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে 14/28 তার মানে 0.5 মোল। তারপর কার্বন ডাইঅক্সাইডের একইভাবে মোল সংখ্যা হয় 44/44, এর মানে 1 মোল। এখন আংশিক চাপ বের করার জন্য মোট চাপের সাথে মোল ভগ্নাংশ দিয়ে গুণন করলে আংশিক চাপ পাওয়া যাবে। তো এখানে মোট চাপ হলো আমাদের 1 ATM দেওয়া আছে, তাহলে 1 ATM। আর মিথেনের আংশিক চাপ হবে, এখানে আমরা যদি মোট চাপ বের করি N টোটালের মান হয় 2.5, এই সবগুলো যদি যোগ করি তাহলে মোট
মোল সংখ্যা ইন টোটাল পাবো। এখন ইন টোটালের মান 2.5, আর আমরা এখানে মিথেনের, তারপর উপরে মিথেনের মোল সংখ্যা হলো 1, তাহলে এটা আমাদের আসে 1/2.5। তারপর নাইট্রোজেনের আংশিক চাপ যদি বের করি তাহলে মোট চাপ, তারপর মোল সংখ্যা 0.5, আর মোট মোল সংখ্যা 2.5, তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 1/5। তারপর আমরা এইভাবে ক্যালকুলেশন করলে যদি কার্বন ডাইঅক্সাইডের তাহলে বের করতে চাই, তাহলে কার্বন ডাইঅক্সাইডের বের হবে মোট চাপ 1, তারপর কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 1, আর টোটাল মোল সংখ্যা 2.5, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1/2.5। এখন জানতে চাইছে আংশিক চাপ হলো সর্বনিম্ন হবে কোনটা। এখন এর মধ্যে নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে সর্বনিম্ন, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। এরপর এই প্রশ্নে বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস অণুর গড় ভরবেগের বর্গমূল, মানে আরএমএস বেগের মান দেওয়া আছে এটা, তাহলে এত হলে গ্যাস অণুটির আণবিক ভর কত হবে। তো আমরা সিআরএমএস এটার ফর্মুলা জানি 3RT/m। তো এখানে আমরা সিআরএমএস এর মান যদি এসে এককে বসাতে পারি, এখানে সেন্টিমিটার পার সেকেন্ড এককে আছে, মিটার পার সেকেন্ড এককে যদি বসাতে চাই তাহলে হবে 681.575 মিটার পার সেকেন্ড। তারপর এখানে আর এর মান হবে 8.314, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে এম এর মান পাবো 0.016 কেজি পার মোল। এখন এখানে গ্রাম পার মোল এককে আছে, তাহলে এটাকে যদি 1000 দিয়ে গুণন করি তাহলে 16 গ্রাম পার মোল আসবে, তাহলে সঠিক উত্তর ডি নাম্বার। তারপর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম মিথেন অণুর গড় গতিশক্তি কত হবে। তো আমরা গতিশক্তি বের করার ফর্মুলা জানি ইকে ইকুয়াল টু কাইনেটিক এনার্জি 3/2 nRT। তো এখানে 3/2 লিখলাম, তারপর মোল সংখ্যা হবে W/m। তো এখানে W এর মান আছে 32, ভর সংখ্যা 32 আছে, তাহলে আমাদের 32, আর মিথেনের আণবিক ভর হচ্ছে 16, তাহলে এখন আর এর মান বসাবো 8.314, আর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এর মানে 300 কেলভিন হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা গতিশক্তির মান পাবো আমাদের, তাহলে ক্যালকুলেশন করলে উত্তর আসে বি নাম্বার, তাহলে বি নাম্বার সঠিক উত্তর। তারপরে এই প্রশ্ন বলা হয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 720 মিলিমিটার পারদচাপে কোনো গ্যাসের সিআরএমএস বেগ 408 মিটার পার সেকেন্ড হলে গ্যাসটির ঘনত্ব কত, আর গ্যাসটি শনাক্ত করো। তাহলে 1 নাম্বার যদি আমরা সমাধান করি, আমরা ফর্মুলা জানি সিআরএমএস ইকুয়াল টু 3p/ρ। তো এখানে আমরা সিআরএমএস বেগের মান দেওয়া আছে 408, তারপর চাপের মান দেওয়া আছে 720 মিলিমিটার। তো চাপকে যদি আমরা এসআই এককে নেই, এটা হলো প্যাসকেল এককে নেই, তাহলে আমরা 720/760 এটাকে 10, 13, 25 দিয়ে গুণন করি, তাহলে প্যাসকেল এককে পাবো। আর এখান থেকে ঘনত্ব বের করতে পারছে, রো বের করতে বলছে, আর এই রুট ওভারটা এই পাশে আনলে স্কোয়ার হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন যদি করি তাহলে এখান থেকে আমরা ঘনত্বের মান পাবো 1.73 কেজি পার মিটার কিউব। তারপর গ্যাসটিকে শনাক্ত করতে বলছে। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা সলভ করি। এখন আমরা সিআরএমএস ইকুয়াল টু লিখতে পারবো 3RT/m। তো এখান থেকে আমরা এম এর মান বের করব। তো এখান থেকে যদি আমরা এম এর মান বের করি, এম এর মান আসবে 0.044 কেজি পার মোল, আর এটাকে যদি আমরা গ্রাম পার মোলে কনভার্ট করি তাহলে হবে 44 গ্রাম পার মোল। এখন এই আণবিক ভর অনেকগুলো যৌগের ক্ষেত্রেই সম্ভব, যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর 44 হতে পারে, তারপর নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে কার্বন ভর 44 হতে পারে, তারপর প্রোপেনের মিথেন তারপর প্রোপেনের ক্ষেত্রে আণবিক ভর 44 হতে পারে। তো এই কয়টা যৌগ হতে পারে 44 আণবিক ভরের, তাহলে এটা আর এটা আমাদের উত্তর। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের সিআরএমএস সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা 1 নম্বরটা সলভ করি। আমরা অক্সিজেনের যদি সিআরএমএস বেগ C1 হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে যদি সিআরএমএস বেগ C2 হয়, তাহলে আমরা C1/C2 লিখতে পারবো, T1/T2, T1/T2
T1 বাই T2 ইন্টু M2 বাই M1 এটার উপর রুট ওভার হবে। তো এখানে মান বসে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 1/4। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো C2 ইকুয়াল টু 4C1। তো সম্পর্ক দেখাতে বলছে, তাহলে 1 নাম্বার এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা 2 নাম্বার সলভ করার জন্য লিখতে পারবো N1 T1 ইকুয়াল টু N2 T2। তো এখান থেকে আমরা লিখতে পারবো N1 এর পরিবর্তে লিখতে পারবো W1 বাই M1, তারপর T1 ইকুয়াল টু W2 বাই M2 গুণন T2। তো এখানে আমরা এটা হচ্ছে W1 আর এটা হচ্ছে আমাদের W2, আর এখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস, তাহলে M2 এর মান লিখতে পারবো 2। তো এখানে অজ্ঞাত গ্যাস বলছে, এর মানে আমরা অজ্ঞাত গ্যাসের আণবিক ভর M1 এর মান হলো জানি না, M1 এর মানই বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো W1 এর মান 1.43, তারপর M1 এর মান আমরা বের করব T1 এর মান 27 যোগ 273, তার মানে 300 কেলভিন। তারপর W2 এর মান 0.173, আর M2 এর মান হচ্ছে 2, আর T2 এর মান হচ্ছে 290। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা M1 এর মান পাবো 16.89। এটা বলছে অজ্ঞাত গ্যাস কোনটি, তার মানে এটা সমান আমরা 17 যদি লিখি তাহলে অজ্ঞাত গ্যাসটি হবে অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17। তারপর এই প্রশ্নে কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি PV ইকুয়াল টু nRT, আর বাস্তব গ্যাসের সমীকরণ জানি P প্লাস n স্কোয়ার A বাই V স্কোয়ার, তারপর V মাইনাস NB ইকুয়াল টু nRT। তো এই সমীকরণে আমরা যদি চাপের মান কম করি, নিম্ন চাপ নেই, আর তাপমাত্রা যদি বেশি নেই, উচ্চ তাপমাত্রা যদি নেই। এখন উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ নিলে কি হবে দেখো, প্রথমত চাপের সাথে আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক, আর তাপমাত্রার সাথে আয়তন হচ্ছে সমানুপাতিক। এর মানে তাপমাত্রা বাড়ালে চাপ কমালে আয়তনের মান হলো ভি এর মান হলো বৃদ্ধি পাবে। এখন ভি এর মান যদি বৃদ্ধি পায়, ভি স্কোয়ারের মানও হলো বৃদ্ধি পাবে। এখন কোনো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটার মান জিরোর কাছাকাছি হবে, বা এটাকে আমরা জিরো ধরে নিতে পারবো। তারপর এই NB এটা হচ্ছে ছোট হবে, মানে এটাকেও আমরা শূন্য কাছাকাছি ধরে নিতে পারবো। তাহলে এই সমীকরণটাকে আমরা পি ভি ইকুয়াল টু nRT, তখন এই সূত্রটা এরকম ফরম্যাটে হয়ে যায়। এর মানে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তারপর এই প্রশ্নে বলা হয়েছে 250 মিলিলিটার আয়তনের 1 মোল একটি বাস্তব গ্যাসের 300 কেলভিন তাপমাত্রায় চাপ কত হবে তা ভ্যান ডার ওয়ালস সমীকরণের সাহায্যে নির্ণয় করো। তো আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা জানি, এটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো এখানে আমরা মানগুলো যেগুলো বসাবো, তাপমাত্রার মান বসাবো 300 কেলভিন, তারপর এখানে আয়তন আমরা বসাবো, আয়তনে আমাদের এখানে লিটার এককে বসাতে হবে, কারণ এখানে A ধ্রুবক আর B ধ্রুবক, এই মানের এখানে আমাদের লিটার আছে। তো লিটার যেহেতু আছে, আয়তনের মানও লিটার এককে বসাতে হবে, তাহলে হবে 0.25 লিটার। তারপর মোল সংখ্যা হবে 1 মোল, তারপর মোলার গ্যাস ধ্রুবক আর এর মান হবে 0.0821। এখন এই মানগুলো যদি আমরা এই ভ্যান ডার ওয়ালস সমীকরণে বসাই তাহলে ক্যালকুলেশন করলে চাপের মান আসবে 82.8 ATM। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার 82.8 ATM। তারপর এই প্রশ্ন বলছে কত ডিগ্রি তাপমাত্রায় 100 কিলো প্যাসকেল চাপে 2.24 ডেসিমিটার কিউব একটি পাত্রে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক 0.1 হবে। তো আমরা ফর্মুলা জানি PV ইকুয়াল টু ZnRT, PV ইকুয়াল টু ZnRT। তো এখানে আমরা চাপের মান বসাবো 100 কিলো প্যাসকেল, এর মানে P ইকুয়াল টু হবে 100 ইন্টু 10⁻³ প্যাসকেল। তারপর এখানে আয়তনের মান হবে 2.24 ডেসিমিটার কিউব আছে। এখন এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করতে চাই তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা লিটারে এককে পাবো। তারপর এখানে জেড এর মান দেওয়া আছে, তারপর আমরা মোল সংখ্যা বের করতে পারবো n ইকুয়াল টু W বাই M। এখানে W এর মান আছে 14
আর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে এটা আসে 0.5 মোল। এখন এই মানগুলো যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা 538.85 কেলভিন। এখন এটাকে যদি আমরা সেলসিয়াস এককে কনভার্ট করি তাহলে আসবে 265.85 ডিগ্রি আসে। তাহলে বি নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। তারপর এই প্রশ্ন বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এর সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, আমরা এর সমান অ্যাট্রাকশন বা আকর্ষণ এভাবে মনে রাখবো। এর মানে এ হলো আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ হবে, আর আন্তঃআণবিক বিকর্ষণ এটার জন্য হবে বি ধ্রুবক। তারপর এই প্রশ্ন বলছে অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব নিচের কোন বিষয় ব্যাখ্যা করে। তো এই প্রশ্নে বলছে অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব দিয়ে নিচের কোন বিষয়টি ব্যাখ্যা করা যাবে না। তো লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হলো লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে এবং ক্ষার হলো লন পেয়ার ইলেকট্রন দান করে, মানে মুক্তজোড় ইলেকট্রন দান করে। এখানে পানি একটা ক্ষারক হবে কারণ পানি মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, তাহলে এটা এটা হবে না কারণ এটা লুইস তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করা যায়। তারপর আয়রন 2+, এটা একটা অ্যাসিড কারণ এটা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে, এটাও লুইস তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, তাহলে এটা আমাদের অপশনে সঠিক হবে না। তারপর CH4 মানে মিথেন, অ্যাসিড বা ক্ষারক কোনোটাই নাই, এটাও লুইস তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় কারণ এটা মুক্তজোড় ইলেকট্রন দান বা গ্রহণ কোনোটাই করে না, তাহলে এই অপশনটাও হবে না। কিন্তু এখানে সি নাম্বার অপশন, এটা লুইস তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না কারণ এরা দ্রবণে H+ আয়ন দান করে। এখন আরহেনিয়াস মতবাদ অথবা আয়নিক মতবাদ অনুযায়ী যারা H+ দান করে ওরা হচ্ছে অ্যাসিড, তাহলে এটা লুইস তত্ত্ব দিয়ে সি নাম্বার অপশনকে ব্যাখ্যা করা যায় না, তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার। তারপর আরহেনিয়াস সূত্র কোন ক্ষেত্রে কার্যকর হয়, এটা হবে Ka-Kb ব্যাখ্যা করার জন্য। নিচের কোন বিক্রিয়াটিতে দাগান্বিত যৌগটি ক্ষার হিসেবে কাজ করে। এ নাম্বার অপশন H2SO4, এটা অ্যাসিড হবে কারণ এটা জলীয় দ্রবণে H+ আয়ন দান করছে, তাহলে এটা হবে না। তারপর HCN, এটাও হলো জলীয় দ্রবণে H+ আয়ন দান করছে, তার মানে এটা অ্যাসিড। তারপর এটা এই অপশনে এখানেও H+ আয়ন, এটাও হলো H+ আয়ন দান করে, তাহলে এটাও আমাদের হবে না। তাহলে বাকি থাকে সি নাম্বার অপশন, তাহলে সি নাম্বার অপশন এই বাইকার্বনেট, এটা হলো ক্ষার হিসেবে কাজ করে। তো এরপর বলছে নিম্নের কোন যৌগটি লুইস অ্যাসিড নয়। এখন লুইস অ্যাসিড হচ্ছে যে লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে এখানে লন পেয়ার ইলেকট্রন যদি গ্রহণ করতে হয় তাহলে অষ্টক সংকোচন করতে হবে। তো এখানে BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর বেরিলিয়াম ক্লোরাইড, এগুলোর ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে, তার মানে এরা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অর্থাৎ এই তিনটা হচ্ছে অ্যাসিড। প্রশ্ন বলছে কোনটি অ্যাসিড নয়, সি নাম্বারটা হবে অ্যাসিড না, কারণ অ্যাসিড এটা কারণ বেরিয়াম ক্লোরাইড মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে না বরং দান করে, সেজন্য বেরিয়াম ক্লোরাইড লুইস ক্ষার, তাহলে এই অপশনটা হবে সঠিক। তারপর কোন জোড়া অ্যাসিডের তীব্রতার ক্রম ভুল। এই নাম্বার অপশনটা ঠিক আছে কারণ এই জৈব যৌগের ক্ষেত্রে কার্বন শিকল বাড়লে তীব্রতা হ্রাস পায়, তাহলে এই নাম্বার অপশনটা ঠিক আছে। তারপর বি নাম্বার অপশন, এটা ঠিক আছে, এটা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়, ফাজানের নীতি অনুযায়ী এই ক্রমটা সঠিক আছে, তাহলে বি নাম্বার অপশনটা সঠিক। তারপর সি নাম্বার অপশন, এটাও সঠিক আছে কারণ জৈব অ্যাসিডে এখানে ক্লোরিন থাকলে তীব্রতা বৃদ্ধি পাবে, তাহলে এই অপশনটাও ঠিক আছে। তো ডি নাম্বার অপশন, এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করার মাধ্যমে তীব্রতা ব্যাখ্যা করা যায়, তাহলে এটা ঠিক, এই অপশনটা ঠিক আছে কারণ এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +7 হবে আর এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে 5, তার মানে কেন্দ্রীয় মৌলের যার জারণ মান বেশি হবে তার তীব্রতা বেশি, তাহলে ডি নাম্বার অপশনটা সঠিক। আর এখানে ভুল আছে ই নাম্বার অপশনটা, কারণ হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড এগুলোর ক্ষেত্রে হাইড্রোক্সাইড অ্যাসিডের আকার বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পায়, এর মানে এখানে ক্লোরিনের আকার বড়, তাহলে সঠিক ক্রমটা হবে HCl বেশি তীব্র আর হাইড্রোজেন ফ্লোরাইড কম, তাহলে ভুল বলছে, তার মানে ই নাম্বার অপশনটা সঠিক। তারপর নিম্নের মধ্যে থেকে অম্ল শনাক্ত করো। এখন এ নাম্বার যৌগ, এখানে OH আছে, তার মানে এটা OH দান করতে পারবে, হাইড্রক্সিল আয়ন দান করতে পারবে, তার মানে এটা হচ্ছে ক্ষার, এটা অম্ল হবে না। তারপর এটাও OH আছে, তার মানে এটা অম্ল হবে না। তারপর এখানে OH আছে, এটাও অম্ল হবে না, এই তিনটা হবে ক্ষার, তাহলে বাকি থাকে আমাদের বি নাম্বার অপশন, বি নাম্বার অপশনটা হবে আমাদের অ্যাসিড। নিচের অ্যাসিড দুটোর সংযুক্ত ক্ষার এর সংখ্যায়িত লেখো। সংযুক্ত ক্ষার এর মানে অনুবন্ধী ক্ষার বের করার কথা বলছে, তাহলে আমরা এখন অনুবন্ধী ক্ষার হয় অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষার আর ক্ষারের হয় অনুবন্ধী অ্যাসিড।
এখন আমরা যদি অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষার বের করতে চাই, অ্যাসিড হলো জৈব যৌগে H+ দান করে। তার মানে একটা অ্যাসিড থেকে যদি আমরা H+ বাদ দেই, তাহলে আমরা পাবো অনুবন্ধী ক্ষার। তাহলে এরা দুইটা হচ্ছে অ্যাসিড। তাহলে এই অ্যাসিড থেকে যদি H+ আয়ন বাদ দেই, তাহলে 1 নাম্বার H2SO3 এর অনুবন্ধী ক্ষার হবে HSO3-। তারপর 2 নম্বর অপশনের অনুবন্ধী ক্ষার হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে তাহলে থাকে C2O4 2-। এই প্রশ্নে বলছে কোনো জলাশয় থেকে সংগৃহীত পানির 1 লিটার আয়তনের একটি নমুনায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করার উদ্দেশ্যে ওই নমুনার 100 মিলিলিটার নিয়ে তাতে কিছু আয়োডাইড লবণ যোগ করার পর বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে 0.0114 মোলার ঘনমাত্রার 7.5 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হলো। পানির ডিও কত হবে? তো আমরা পানির ডিও বের করার একটা শর্টকাট ফর্মুলা জানি, সেটা হচ্ছে, তো এই ফর্মুলা ব্যবহার করে আমরা ppm এককে ডিও মানে ডিজলভ অক্সিজেন এর মান বের করতে পারবো। আর এখানে ভি হচ্ছে বিজারকের আয়তন, এখানে বিজারক হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এর মানে ভি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের আয়তন। তারপর এখানে ওয়াই হচ্ছে নমুনা পানির আয়তন, তার মানে এখানে নমুনা পানি হচ্ছে নমুনা পানি 100 মিলিলিটার, তার মানে নমুনা ওয়াই হবে 100 মিলিলিটার, তাহলে ওয়াই হচ্ছে নমুনা পানির আয়তন। তারপর এখানে এস হবে মোলার ঘনমাত্রা, বিজারকের মোলার ঘনমাত্রা, এর মানে সোডিয়াম থায়োসালফেটের মোলার ঘনমাত্রা হবে এস। তাহলে এই ফর্মুলাতে ভি এর মান হবে বিজারকের মোলার ঘনমাত্রা, তো এখানে বিজারক আছে 7.5 ml, বিজারক আছে 7.5 ml, তাহলে ভি এর মান হবে 7.5 মিলিলিটার। তারপর এখানে ওয়াই এর মান হবে নমুনা পানির আয়তন, তো এখানে নমুনা পানি হচ্ছে 100 ml, তাহলে ওয়াই ইকুয়াল 100 মিলিলিটার। তারপর এখানে বিজারকের মোলার ঘনমাত্রা, বিজারকের মোলার ঘনমাত্রা দেওয়া আছে 0.0114 মোলার, তাহলে 0.0114 মোলার। এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, এই সূত্রে বসাই, তাহলে ডিও ডিজলভ অক্সিজেন এর মান আসবে 6.84 ppm, তাহলে ডি নাম্বার অপশনটা সঠিক। তারপর এই কয়টা হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন। তো জলজ প্রাণীতে বেঁচে থাকার জন্য ডিও এর সীমা কত হবে? এটা হচ্ছে 5 থেকে 6, এটার একক হবে ppm এককে। তারপর ইডিটিএ পদ্ধতিতে পানির খরতা নির্ণয়ের সময় দ্রবণের পিএইচ কত রাখতে হবে? এটা হবে 10। তারপর WHO কর্তৃক পানিতে অনুমোদিত বিওডি এর মান কত? বিওডি এর মান হবে 6 ppm, আর সিওডি এর মান হবে 10 ppm। তারপর WHO কর্তৃক অনুমোদিত টিডিএস এর মাত্রা কত? এটা হবে 500 ppm। এবং সোডিয়াম ক্লোরাইডের মানও হচ্ছে 500 ppm। তারপর এই প্রশ্নে বলা হয়েছে একটি ড্রেন থেকে 100 মিলিলিটার ময়লা পানি সংগ্রহ করে তার সিওডি নির্ণয়ের জন্য ডিও পরিমাপ করতে গিয়ে দেখা গেল 50 ml নমুনা পানির জন্য 0.015 নর্মালিটি সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 10 ml লেগেছে। ওই নমুনা পানিতে হাইড্রোজেন H2SO4, সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করার 3 ঘন্টা পর পুনরায় ডিও নির্ণয় করতে গিয়ে দেখা গেল এর 50 ml পানির জন্য 0.015 নর্মালিটি সোডিয়াম থায়োসালফেট দ্রবণে 3.5 ml লেগেছে। ওই নমুনা পানিতে সিওডি গণনা করো। তো এটা বের করার জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে। তো এখানে এস হচ্ছে বিজারকের ঘনমাত্রা, বিজারকের মোলার ঘনমাত্রা, ওয়াই হচ্ছে নমুনা পানির আয়তন, তারপর এস হচ্ছে বিজারকের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। আর এখানে V1 এর মান হবে ইনিশিয়াল বিজারকের আয়তন, মানে শুরুতে বিজারকের আয়তন যতটুকু থাকে। তারপর V2 এর মান হচ্ছে ফাইনালি বিজারকের আয়তন যতটুকু হয়। তাহলে এখান থেকে আমরা এখানে সোডিয়াম থায়োসালফেটের নর্মালিটি দেওয়া আছে, তো আমাদের লাগবে মোলারিটি। এখন তারপর আমাদের ফর্মুলাতে মোলার ঘনমাত্রা লাগবে, কিন্তু এখানে নর্মালিটি দেওয়া আছে, তো আমরা জানি নর্মালিটি ইকুয়াল টু তুল্য সংখ্যা আর মোলার ঘনমাত্রা, এই দুটোর গুণফল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো m ইকুয়াল টু n ডিভাইডেড বাই e। এখন সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে তুল্য সংখ্যার মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি। তাহলে এখানে m এর মান 0.015 বসালেই হবে। তারপর V1 এর মান হবে 10 মিলিলিটার, আর V2 এর মান হবে 3.5 মিলিলিটার। আর এখানে নমুনা পানির ভর দেওয়া আছে 50 ml নমুনা পানি, তার মানে এখানে নমুনা পানির মান হবে 50 ml।
তাহলে এই মানগুলো যদি বসাই ক্যালকুলেশন করলে সিওডি এর মান আসবে 15.6 ppm। তাহলে এই নাম্বার অপশনটা সঠিক। তারপর এই প্রশ্ন বলছে ক্যালসিয়াম 2+ আয়নকে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে সম্পূর্ণরূপে অধঃক্ষিপ্ত করতে 200 ml আয়তনের একটি পানির নমুনায় 0.025 মোলার ঘনমাত্রার 5 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রয়োজন হলো। পানির নমুনাটির খরতা কত? এখন খরতা মানে ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা। খরতা বের করতে বলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা নির্ণয় করব। তো আমরা পরিমাণগত রসায়ন থেকে একটা ফর্মুলা জানি, E1 V1 S1 equal to E2 V2 S2। তো এখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটের E1 লিখতে পারবো 2, তারপর সোডিয়াম কার্বনেটের E2 এর মান হবে, এটার মানও 2। এবার ক্যালসিয়াম কার্বনেটের V এর মান হবে, ভলিউম হবে 200 মিলিলিটার, তাহলে এটা হচ্ছে V1। তারপর ক্যালসিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা দেওয়া নাই, তার মানে আমাদের S1 এটাই হলো বের করতে হবে। তারপর এখানে এটা সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের S2। তারপর এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের আয়তন, এটা হচ্ছে V2। তাহলে এগুলো যদি সমীকরণে আমরা বসাই তাহলে এটা ক্যালকুলেশন করলে ক্যালসিয়াম কার্বনেটের মোলার ঘনমাত্রা S1 এর মান আসবে 6.25 ইন্টু 10⁻⁻⁴ মোলার। এখন এখানে খরতা ppm এককে চাইছে। এখন আমরা মোলার ঘনমাত্রা থেকে ppm এককে ঘনমাত্রা বের করার একটা শর্টকাট ফর্মুলা জানি, সেটা হচ্ছে ppm equal to sm ইন্টু 1000, এ মানে sm ইন্টু 10⁻³ তাহলে এখানে মোলার ঘনমাত্রা হবে 6.25 ইন্টু 10⁻⁻⁴। তারপর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরের মান হচ্ছে 100, তারপর ফর্মুলার 10³ এটা ক্যালকুলেশন করলে ppm এককে ঘনমাত্রা আসবে 62.5 এত ppm। তাহলে এটা হচ্ছে আমাদের খরতা। এই প্রশ্ন বলছে নিচের যৌগগুলো থেকে প্রাইমারি দূষক শনাক্ত করো। তো আমরা জানি প্রাইমারি দূষকগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর কার্বন মনোঅক্সাইড, তারপর সালফার ডাই অক্সাইড, তারপর নাইট্রাস অক্সাইড, তারপর অ্যামোনিয়া, তারপর হাইড্রোজেন সালফাইড, এগুলো হচ্ছে প্রাইমারি বায়ুদূষক। তাহলে এখানে আমরা অপশনগুলোতে পাই কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের প্রাইমারি বায়ুদূষক, তারপর সালফার ডাই অক্সাইড আর হাইড্রোজেন সালফাইড, এই কয়টা হচ্ছে আমাদের প্রাইমারি বায়ুদূষক। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আর ওজোন এই দুইটা হবে না। তারপর নাম্বার প্রশ্ন বলছে নিম্নীয় বিক্রিয়াসমূহ পূরণ করো। তাহলে এখানে বলছি মিথাইল বলা আছে, তাহলে আমরা এখানে আগে মিথাইল যেহেতু বলা আছে আমরা মিথেন লিখবো, মিথাইল মূলক লিখবো। তারপর আমরা লিখবো আর্সেনিক। এখন এখানে দেখো এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন, তো অক্সিজেন এখান থেকে 2টা আর এখান থেকে 2টা হাইড্রোজেন যদি নেই তাহলে 2টা হাইড্রোক্সিল মূলক তৈরি হবে। তাহলে এখানে OH2 এটা এরকম লিখবো। তারপর এখানে 2টা অক্সিজেন অপর আরও একটা অক্সিজেন থেকে যায়, তাহলে সেই অক্সিজেনটা আমরা এখানে লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগটা। তারপর আবার যদি মিথাইলেশন করা হয় তাহলে এখানে মিথেন ছিল একটা, মিথাইলমূলক একটা ছিল, মিথাইলমূলক হলো 2টা হয়ে যাবে, তাহলে আমাদের এই যৌগটা হবে আর একটা হাইড্রোক্সিলমূলক কমে যাবে। তারপর বি নাম্বার বলছে বায়ুমণ্ডলের প্রাচুর্যের ভিত্তিতে 5টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। তাহলে আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে প্রাচুর্যের ভিত্তিতে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপর ক্লোরোফ্লোরোকার্বন, CFC গ্যাস, তারপর ওজোন গ্যাস, তারপর নাইট্রাস অক্সাইড। তো এই কটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। তো পরিবেশ রসায়ন চ্যাপ্টারের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক থেকে যতগুলা MCQ বা রিটেন প্রশ্ন সলভ করলাম, এই কয়টা যদি তোমরা ভালোভাবে সলভ করো আর সলভগুলো যদি দেখে বুঝে নাও তাহলে কোয়েশ্চেন ব্যাংকের বাকি যতগুলো প্রশ্ন আছে ওগুলো তোমরা নিজেরা চেষ্টা করে সলভ করতে পারবে, অথবা সলিউশন যদি দেখো নিজেরা বুঝতে পারবা যে কীভাবে সমাধান করা হয়েছে। তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এরপর তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাও সেগুলো চাইলে কমেন্টে বলতে পারো, এরপর ইনশাল্লাহ ওগুলোর উপর ভিডিও আনবো।